নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 ফেসবুক লাইভ। আমি সুমিতেশ। আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। এ রাজ্যের 42 আসন, পাশাপাশি অন্যান্য রাজ্যেও কিছু প্রার্থী দিয়েছে। এবং এই প্রার্থী তালিকা প্রকাশের পর কুচবিহারের রাজনীতি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। কুচবিহারের রাজনীতিতে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। কারণ সবথেকে উত্তরবঙ্গের জন্য এবং কুচবিহারের জন্য সবথেকে বড় খবর যে পার্থপ্রতিম রায় তিনি এই কেন্দ্রের আর প্রার্থী হতে পারলেন না। তার জায়গায় প্রার্থী করা হলো পরেশ অধিকারীকে। এটা তৃণমূল কংগ্রেসের ভিতরে চাঞ্চল্যকর একটা খবর। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনায় সরাসরি ফোনে যুক্ত হবেন আমাদের ওয়ার্কিং এডিটর গৌতম সরকার। পাশাপাশি হচ্ছে আরও যে অন্যান্য উত্তরবঙ্গের বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে সেখানকার প্রার্থী নিয়ে কি বক্তব্য সেটাও আমরা শুনব। এবং আজকে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহারের প্রার্থীর নাম ঘোষণা করেন, তখন কিন্তু একটা প্রসঙ্গ সঙ্গে সঙ্গে তুলে আনেন যে পার্থপ্রতিম রায় সম্পর্কে তার একটা মন্তব্য ব্যক্ত করেন। সেই বক্তব্য আমরা শুনবো। তারপরে ঠিক পার্থপ্রতিম রায় কী বলেছেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেটাও আমরা শুনবো। আমরা আপাতত শুনে নেব এবং আমরা কিছুটা রিপিটও শুনে নেব। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন প্রার্থী তালিকা প্রকাশ করেন ঠিক কী বলেছিলেন। প্রার্থীকে আমরা দিতে পারছি না, ছোট ছেলে বয়সের বাইরে এসে আমরা অন্য কাজে লাগাবো যদি দলে থাকে করতে চাই, আমার ভালোবাসা থাকবে যদি দলে থাকে। আমরা মনে করি কিছু কিছু লোক টিকিট না পেলে এদিক ওদিক করে, কিন্তু সবাই করে না, সবাই তো করেও না। সুতরাং যারা দলে থাকবে তাদের আমরা সম্মান দিয়ে করবো, কিন্তু পার্টিকে অনেক কিছু বাঁচতে হয়। প্রথমে একটা শুভ সংবাদ দিই, চ্যালেঞ্জ টু অল দ্য পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া, পরেশ চন্দ্র অধিকারী। প্রার্থীকে আমরা দিতে পারছি না, ছোট ছেলে বয়সের বাইরে এসে আমরা অন্য কাজে লাগাবো যদি দলে থাকে করতে চাই, আমার ভালোবাসা থাকবে যদি দলে থাকে। আমরা মনে করি কিছু কিছু লোক টিকিট না পেলে এদিক ওদিক করে, কিন্তু সবাই করে না, সবাই তো করেও না। সুতরাং যারা দলে থাকবে তাদের আমরা সম্মান দিয়ে করবো, কিন্তু পার্টিকে অনেক কিছু বাঁচতে হয়। প্রথমে একটা শুভ সংবাদ দিই, চ্যালেঞ্জ টু অল দ্য পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া, পরেশ চন্দ্র অধিকারী। প্রার্থীকে আমরা দিতে পারছি না, ছোট ছেলে বয়সের বাইরে এসে আপনারা শুনলেন ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী, মুখ্যমন্ত্রী। তিনি ঠিক কি বললেন যখন কুচবিহারের প্রার্থীর নাম উল্লেখ করতে গেলেন, ঠিক কিভাবে ব্যক্ত করলেন। বিষয়টা হচ্ছে এই জায়গাটায় দাঁড়ায় যে যদি দলে থাকে, হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কেন এ ধরনের একটা বক্তব্য? কোনো কি সংকেত পেয়েছেন? কোনো খবর কি পৌঁছেছে? বা কেউ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কান ভারী করেছে? এইসব কিন্তু প্রশ্ন উঠে আসছে এখন, এবং এই প্রশ্নগুলো থাকবেই যতদিন না এই নিরসন হবে। পাশাপাশি আমরা একটা বিষয় জানি যে ঘটনা কতটা সত্য কতটা মিথ্যা আমরা ঠিক এই জায়গাটায় এখনই বুঝতে পারছি না, কিন্তু বলাও ঠিক হবে না। কিন্তু যে ঘটনাটা দাঁড়িয়েছে সেই ঘটনাটা হচ্ছে যে কুচবিহারের তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে পার্থপ্রতিম রায় এবং রবীন্দ্রনাথ ঘোষ যে লড়াই চলছিল সেটা আর কারো অজানা নেই। সবাই জানে, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে জানে এবং তৃণমূল কংগ্রেসের যারা বাইরে সাধারণ মানুষ, অন্যান্য রাজনৈতিক দল, তারাও কিন্তু জানে যে ঠিক কি অবস্থা তৈরি হয়েছিল। আমরা যেটাকে কাকা ভাইপোর লড়াই বলতাম, এটা কুচবিহারে কিন্তু সবার সম্মুখে চলে এসেছিল, আমরা দেখেছি। এবং তার পরবর্তীতে আমরা যে এটাও জানি, এটাও বলে রাখা ভালো যে তৃণমূল কংগ্রেসে পার্থপ্রতিম রায়ের উত্থান হয়েছে রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরেই। আমি ব্যক্তিগতভাবে জানি সেটা হচ্ছে যে জিরানপুর থেকে কার্যত তুলে নিয়ে এসছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। এবং তারপরে এখানে রবীন্দ্রনাথ ঘোষ নায়পালি টেপু নামে একটি ভাউয়া সঙ্গীতের প্রত্যেক বছর
3 দিন ধরে যে করে থাকেন, আজও করেন, সেই ভাওয়াইয়া গানের যে আসর নাইবালি টেপু স্মরণ সমিতির নাম করে, সেটা প্রথম দিকে দায়িত্ব পুরোপুরি পার্থপ্রতিম রায়ের হাতেই ছিল এবং তিনি কিন্তু সেই সময় খুব প্রিয় ছিলেন। হঠাৎ করে এবং গত 2016-তে যখন রেণুকা সিনহা তখনকার সাংসদ প্রয়াত হলেন, তার পরবর্তীতে যখন বাই ইলেকশন হলো, উপনির্বাচন হলো এই কুচবিহার লোকসভার কেন্দ্রে 2016 সালে, তখনও কিন্তু রবীন্দ্রনাথ ঘোষ, আমরা যতটুক জানি যে অনেক তৃণমূলের অনেক জেলা স্তরের নেতা বিরোধিতা সত্ত্বেও কিন্তু রবীন্দ্রনাথ ঘোষ তাকে প্রার্থী করিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত পার্থপ্রতিম রায় প্রার্থী হন কুচবিহার কেন্দ্রের। এবং তারপরে প্রার্থী হওয়ার পরে জিতেছেন সর্বাধিক ভোটে, রেকর্ড ভোটে জিতেছেন। তারপরে কিছুদিনের মধ্যেই কাকা ভাইপোর একটা বিরোধ তৈরি হয়, আমরা সবাই জানি সেই বিরোধের কথা। এবং সেই বিরোধ থেকেই একটা চিত্র পরিষ্কার হয়ে উঠছিল যে একদিকে শোনা যাচ্ছিল রবীন্দ্রনাথ ঘোষ জেলা সভাপতি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি কোনোভাবেই আর পার্থপ্রতিম রায়কে প্রার্থী হতে দেবেন না। আবার পার্থপ্রতিম রায় শিবিরের দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি এবার প্রার্থী হচ্ছেন। কিন্তু শেষ মুহূর্ত আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, আমরা খবরিয়া 24-এও বহুবার করেছি যে পার্থপ্রতিম রায়ের প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে, এবং পাশাপাশি আরও কার কার নাম উঠে এসেছে সেগুলো নিয়ে আমরা খবর করেছি, আপনারা দেখেছেন, চর্চাও হয়েছে প্রচুর। একটা এই প্রার্থী ঘোষণার আগ পর্যন্ত আজকে সকালেও আমার সাথে অনেকেরই কথা হয়েছে, তখনও কিন্তু একটা চিত্র পরিষ্কারই ছিল। পার্থপ্রতিম রায় শিবিরের লোকজন বলছে পার্থপ্রতিম রায়ই হচ্ছেন, আবার রবীন্দ্রনাথ ঘোষের শিবিরের লোকজন বলছেন না, নতুন মুখ আসছে। তো সব মিলিয়ে টানাপোড়েন কিন্তু আজকে সেই বেলা পর্যন্তই ছিল। এবং সেই শেষ দিকে যখন ঘোষণা হলো, তখন যে পার্থপ্রতিম রায় শিবিরের লোকজন অনেকটাই হতাশ, সেটা আমরা সোশ্যাল মিডিয়াগুলো দেখলেই লক্ষ্য করছি। এবং যখন নাম ঘোষণার সময় দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যদি দলে থাকে এরকম শব্দ ব্যবহার করলো, তখন কিন্তু রাজনৈতিক মহলে একটা চট করে চাঞ্চল্য পরিস্থিতি তৈরি হয়ে গেল যে তাহলে কি কোনোভাবে খবর আছে বা এরকম কি কোনো বার্তা আছে বিজেপিতে যাচ্ছেন? কারণ বিজেপি যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা অন্যরকম প্রক্রিয়া চলছেই। মাঝখানে আপনারা কতদিন থেকে দেখতেই পাচ্ছেন, আমাদের কুচবিহার জেলাতেই নিশীথ প্রামাণিক সে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলো। এবং তাছাড়াও আপনারা জানেন যে এর আগে সৌমিত্র খা, শঙ্কুদেব পান্ডা এরা কিন্তু বিজেপিতে গিয়েছিল। এবং তারপরে মুকুল রায় বারবারই বলছে যে আরও প্রচুর লোক আসবে। আজকে আমরা অনুপম হাজরাকেও দেখলাম, তিনিও দিল্লিতে গিয়ে বিজেপিতে যুক্ত হলেন। সব মিলিয়ে কিন্তু তৃণমূলের ভিতরে একটা আশঙ্কা তৈরি হয়ে আছে, কে কখন চলে যায় এরকমটা আশঙ্কা তৈরি হয়ে আছে। সেই সময় যখন মুখ্যমন্ত্রী নিজে বলছে যদি দলে থাকে, আশঙ্কা প্রকাশ করছে, তো স্বাভাবিকভাবেই দলের অভ্যন্তরের কর্মীদের মধ্যে, দলের বাইরের লোকদের মধ্যে, আমাদের মতো ছোটোখাটো সাংবাদিকদের মধ্যেও কিন্তু একটা বার্তা তখন বহন করে যে তাহলে কি যাচ্ছে। তার কিছুক্ষণ বাদেই আমাদের সাংবাদিকরা গিয়েছিল সাংসদ পার্থপ্রতিম রায়ের কুচবিহার শহরের বাড়িতে। সেখানে কিন্তু পার্থপ্রতিম রায় একটা সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি দলে আছেন, থাকবেন, এটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আমরা সেই বক্তব্যটাও শুনে নিব যে ঠিক কি বলেছেন। আমি তৃণমূল কংগ্রেসের প্রতি কৃতজ্ঞ যে দল আমাকে 2016 উপনির্বাচনে প্রার্থী করেছে এবং আমি লোকসভায় দাঁড়িয়ে জয়যুক্ত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বদের সহযোগিতায়। আমি কয়েকদিন আগেও স্পষ্ট করেছিলাম একটা বিষয়, যে আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি, তৃণমূল কংগ্রেসে থাকবো।
নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দেবেন আমি সেটাই হাসি মুখে সেটা গ্রহণ করব। এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, কারণ আমি পেশায় শিক্ষকতা করি। আমি নৈতিকতার প্রশ্নে ভীষণভাবে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। নেত্রীকে দেখে দল করি এবং নেত্রীর আদর্শ আমার কাছে রাজনীতির চলার পথের মূলধন। স্বাভাবিকভাবে আমি প্রত্যাশা রাখি যে নেত্রী নির্দিষ্ট সময়ে আমাকে দলের কাজে লাগাবে এবং আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে মনোনীত প্রার্থী যাকে করা হয়েছে পরেশচন্দ্র অধিকারী, দল যেভাবে আমাকে দায়িত্ব দেবে প্রচারের, আমি নিশ্চিতভাবে তার হয়ে 100% ঝাঁপিয়ে কোচবিহার সিটে যাতে রেকর্ড সংখ্যক ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়যুক্ত হতে পারে সে ব্যাপারে একটা বদ্ধপরিকরভাবে আমি লড়াই চালিয়ে যাব। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে 42-এ 42 সেটা বাস্তবায়ন হবে এবং 2019-এ বিজেপি ফিনিশ হবে, এটাও সত্যি ঘটনা। নেত্রীকে দেখেই আগামী দিনে দল করব এবং দলের হয়ে লড়াই করব। আপনি দলে থাকছেন তো? পরিষ্কারভাবে তো বললাম যে দলে আছি, দলে থাকবো। এই কিছুদিন আগেও একই কথা বলেছি, আজকেও একই কথা বলছি। এখানে আর বিস্তৃতভাবে একদম খুব ক্যাটেগরিক্যালি আমি বললাম। আপনার কি মনে হচ্ছে যেহেতু দলনেত্রী নিজেই বলছেন তাই ওনাকে কি কিছু ভুল বোঝানো হয়েছে? সেটা নিয়ে আমি কিছু বলবো না, সেটা দলনেত্রীর বিষয়। আমি আমার কথাটা স্পষ্টভাবে বললাম। আমি একজন শিক্ষক, পেশায় শিক্ষকতা করি। আমি একটা আদর্শ নৈতিকতার উপর দাঁড়িয়ে বিশ্বাস করি। রাজনীতির রং বদলের প্রশ্ন নয়। আমার প্রশ্ন হলো, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য সম্মান দিয়েছেন, 2016 লোকসভা নির্বাচনে প্রার্থী করেছেন, আমি জয়যুক্ত হয়েছি। দলের নির্দেশে যতটুকু কাজ করবার করেছি, জেলার যুব সভাপতি হিসাবে যতটুকু দায়িত্ব করবার পালন করেছি। আগামী দিনেও আমি দলের হয়ে 100% কাজ করব, লড়াই করব, এটুকু আপনাদের। আপনার অনুগামীরা অনেকেই আশাহত বিষয়টা নিয়ে। দেখুন, দলে আমার অনুগামী অনেকে রয়েছে। আমার অনুগামী নয়, দলের অনুগামী। দলের সিদ্ধান্তই তাদের সিদ্ধান্ত। আমার ব্যক্তিগত অনুগামী বলে কিছু হয় না, সব দলের অনুগামী হয়। সুতরাং দলের সিদ্ধান্ত সকলে মেনে নেবে বলে আমি বিশ্বাস করি এবং দলের হয়ে 100% সকলে জান লড়িয়ে দেবে। কোচবিহার আপনারা শুনলেন সাংসদ পার্থ প্রতিম রায় কি বললেন। পাশাপাশি হচ্ছে যে আমরা আমাদের ওয়ার্কিং এডিটর গৌতম সরকারের সঙ্গেও যুক্ত হয়েছি টেলিফোনে। আমরা তার কাছ থেকেও বিভিন্ন বিষয় নিয়ে, কুচবিহার তো বটেই, আলিপুরদুয়ার পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য আসনগুলো নিয়েও যেখানে প্রার্থী তৃণমূল কংগ্রেস ঘোষণা করছে সেই সব জায়গাগুলো নিয়েও আমরা আলোচনা করব গৌতমদার সঙ্গে বিস্তারিত। গৌতমদা, প্রথমেই বলি, গৌতমদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। গৌতমদা, প্রথমেই বলি যে কুচবিহারে পার্থ প্রতিম রায়ের বদলে পরেশ অধিকারী, কিভাবে দেখছেন বিষয়টাকে? এটা তো বলা যায় যে এইটা তো একেবারে সুবিদিত যে কোচবিহারের মধ্যে একটা চরম গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল গত প্রায় বছর দেড়েক ধরে, এবং সেই দ্বন্দ্বে বর্তমান সাংসদ পার্থ প্রতিম রায় একটা পক্ষ ছিলেন। সেই দ্বন্দ্বটা ক্রমশ যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বনাম সাংসদ পার্থ প্রতিম রায়। এটাকে কেন্দ্র করে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, খুনোখুনি পর্যন্ত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার চেষ্টা করেও এর প্রতিকার করতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে সতর্ক করা সত্ত্বেও এইটা চলতে থাকে। তো সেই গোষ্ঠীদ্বন্দ্বটা বন্ধ করার লক্ষ্যেই এইটা অন্যতম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে যে এইভাবে তিনি একেবারে তৃণমূলের নবাগত একজনকে প্রার্থী করলেন। রাজনীতিতে নবাগত নয়, পরেশচন্দ্র অধিকারী একসময় খাদ্যমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি তৃণমূলে নবাগত, ফলে তার গোষ্ঠী পরিচয় নেই। তাকে প্রার্থী করার মধ্যে দিয়ে এই বার্তাটাই তিনি দিতে চাইলেন যে গোষ্ঠী দ্বন্দ্ব আর কোনোভাবে বরদাস্ত করা হবে না কোচবিহারে। সেই জন্যই পার্থ প্রতিমকে সরিয়ে প্রার্থী করা হলো পরেশ অধিকারী। কিন্তু গৌতমদা, বলছি যেটা, সে একদিকে হচ্ছে যে কুচবিহার যে লোকসভা কেন্দ্র তার বাইরে পরেশ অধিকারীর হচ্ছে বাড়ি, মেকলিগঞ্জে বাড়ি। 2 নম্বর হচ্ছে যে একদম নবাগত, সেক্ষেত্রে তৃণমূল কর্মীদের কাছে, কর্মী সমর্থকদের কাছে পরেশ অধিকারীর গ্রহণযোগ্যতা নিয়ে ভোটে আবার অন্য কোনো রিয়াকশন হবে তৃণমূলের ক্ষেত্রে, এরকম কোনো ইঙ্গিত পাচ্ছে? সেটা হওয়াই স্বাভাবিক এবং হতে শুরুও করেছে।
আমি প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে কোচবিহারের অনেক রকম প্রতিক্রিয়া পেয়েছি। অনেকে আমাকে ফোন করেছে, আমি অনেককে ফোন করেছি। তাদের যেটা বক্তব্য যে তাহলে যারা দীর্ঘদিন ধরে দল করছেন তাদের তো কোনো মানে এইভাবে লড়াই করে বিজেপির মোকাবিলা করে, সিপিএম এর মোকাবিলা করে লড়াই করার কোনো মানে নেই। যদি উড়ে এসে জুড়ে বসা একজন এসে প্রার্থী হয়ে যান, তাহলে তো এটা মানে যারা দীর্ঘদিনের কর্মী তাদের কাছে একটা নেতিবাচক বার্তা দেবেই। এবং সেক্ষেত্রে তারা কতটা ভোটে নামবে, তাদের দ্বারা কতটা ভোটের প্রচারে নামবে, সেইটা নিয়েও একটা সন্দেহের অবকাশ আছে। সেই রকম বার্তাই পাওয়া যাচ্ছে। একেবারে রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্ব যদি কর্মীদের এই ব্যাপারে তাদের এই বিভ্রান্তি কাটিয়ে নামাতে পারেন, তাহলে এটা স্পষ্ট যে লোকসভা নির্বাচনে এটার প্রভাব পড়বেই। তৃণমূলের একাংশ বিরুদ্ধে ভোট না দিলেও তারা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, এমন বার্তাও আছে। বলছিলাম যে আজকে যখন মুখ্যমন্ত্রী প্রার্থী তালিকা ঘোষণা করেন, তৃণমূল নেত্রী প্রার্থী তালিকা ঘোষণা করেন, তখন একটা শব্দ উচ্চারণ করেছেন পার্থ সম্পর্কে, সেটা হচ্ছে যদি দলে থাকে। এটা কোনো ইঙ্গিত বহন করছে? তার কাছে কি সংকেত আছে এরকম কিছু? হ্যাঁ, এটা যেমন একটা স্পষ্ট ইঙ্গিত, তেমনি বলা যায় পার্থপ্রতিম রায়ের প্রতি প্রকাশ্যে অনাস্থা প্রকাশ করা বা প্রকাশ্যে পার্থপ্রতিম রায়ের ভূমিকা সম্পর্কে সন্দেহ প্রকাশ করা। একেবারে ভরা সাংবাদিক বৈঠক, যেখানে শুধু রাজ্যের নয় দেশ বিদেশের মিডিয়া উপস্থিত তৃণমূলের প্রার্থী তালিকা জানতে, যেখানে প্রথম প্রার্থী ঘোষণা করা হলো দার্জিলিং এর মোর্চার অমর সিং রায়কে, কোচবিহারের ঘটনাটা এলো এবং তিনি প্রথমেই বললেন যে আমরা প্রার্থী বদল, আমরা পার্থপ্রতিম রায়কে অন্য কাজে ব্যবহার করব দলের, বলেই বললেন যে যদি ও দলে থাকে, দলে না থাকলে আর তাকে আমরা কি করে অন্য কাজে ব্যবহার করব। এই কথা বলার দুটো তাৎপর্য আছে। একটা তাৎপর্য হচ্ছে যে ওনার কাছে খবর আছে যে পার্থপ্রতিম রায় দলে থাকছেন না, তিনি অন্য কোনো দলে, সেটা স্পষ্ট নয় কোন দলে, বিজেপিও হতে পারে, তিনি অন্য কোনো দলে চলে যাবেন। সেই কারণেই তিনি আগাম এটা বলে রাখলেন যে তিনি যদি দলে থাকেন তাহলেই তাকে যোগ্য মর্যাদা দেওয়া হবে, অন্য কোনো কাজ দেওয়া হবে। আর যদি না থাকে তাহলে তো প্রশ্নই আসে না। আরেকটা ব্যাখ্যাও এর আছে, আরেকটা তাৎপর্য এর আছে। এইটার মাধ্যমে উনি প্র্যাকটিক্যালি বর্তমান সাংসদের প্রতি অনাস্থা প্রকাশ করলেন এবং কার্যত বলে দিলেন তোমার জন্য দরজা খোলা, তুমি সেই দরজা দিয়ে বেরিয়ে যেতে পারো, তাতে দলের কোনো ক্ষতিবৃদ্ধি হবে না। এটা একজন সাংসদের পক্ষে নিশ্চয়ই তার মর্যাদার পক্ষে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলবে। গৌতমদা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে পার্থপ্রতিম রায়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষের বিরোধের কথা কুচবিহারের মানুষ কেন গোটা রাজ্যের মানুষই জানে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রার্থী নিয়ে যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হচ্ছিল, আমরাও পড়েছি, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঘোষ নিজে পার্থপ্রতিম রায়কে চাইছেন না। সেক্ষেত্রে আজকে যখন পার্থপ্রতিম রায় বাদ চলে গেল এবং পরেশ অধিকারীর মতো একজন নবাগত, রাজনীতির নয় কিন্তু দলে নবাগত, তাকে নিয়ে আসা হলো, এখন রবীন্দ্রনাথ ঘোষের ক্ষেত্রে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে গেল না বিষয়টা? সেটা তো বটেই, এটা তার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। তিনি যদি এটাকে জেতাতে মানে পরেশচন্দ্র অধিকারীকে জেতাতে না পারেন, তাহলে তার রাজনৈতিক জীবনে এটা একটা বড় প্রভাব ফেলবে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে রবীন্দ্রনাথ ঘোষ পার্থপ্রতিম রায়কে চাইছেন না, তিনি যাতে প্রার্থী না হন তার জন্য তিনি সর্বান্তকরণে চেষ্টা করেছেন, সবটাই যেমন সত্যি, তেমনি তার কাছে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ ছিল সাংসদ তালিকা থেকে পার্থপ্রতিম রায়কে সরানো। সেই চ্যালেঞ্জে তিনি সফল হয়েছেন, এটা নির্দ্বিধায় বলা যায়। পরিণাম কি হবে সেটা একটা ঝুঁকিপূর্ণ তো বটেই, তিনি একটা ঝুঁকির খেলা খেলবেন। আমি নাম বলবো না, কিন্তু সেই ঝুঁকির খেলায় তিনি কতটা জিতবেন বা হারবেন সেটা বলার আগে বলি যে একজন তৃণমূল কর্মী যিনি যে রবীন্দ্রনাথ ঘোষের খুব কট্টর সমর্থক তাও না, তিনি আজকে আমাকে বিকেলে ফোনে হাসতে হাসতে একটা কথা বললেন যে রবীন্দ্রনাথ ঘোষ তো এখন যেটাতেই স্পর্শ করছেন সেটাই শোনা হয়ে যাচ্ছে।
ফলে বলার আর কি আছে, ফলে মানে তাৎপর্য বা এর ব্যাখ্যাটা স্পষ্ট। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঘোষের অনেকে কাছাকাছি লোক এরকম বলে থাকে যে তার রাজযোগ চলছে আর কি, মাঝে মধ্যেই শুনে থাকি এরকম কথা। হ্যাঁ, তিনি পরিণত রাজনীতিবিদ হয়েছেন এমন প্রতিক্রিয়াও পাচ্ছে। আরেকদিকে কুচবিহার পাশাপাশি আমরা শুনেছিলাম আলিপুরদুয়ারে দশরথ তির্কিকে বাদ দেওয়ার একটা প্রসঙ্গ আলোচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দশরথ তির্কি থেকে গেলেন প্রার্থী তালিকায়। সেটাকে কিভাবে দেখছেন? এটা থেকে গেল মানে এটা অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হলেন দশরথ তির্কিকে রাখতে, যে যদিও একটা ভাবনা ছিল যে ওকে বদল করা হবে, কিন্তু পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে ওই আসনে বিজেপি যাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন মনোজ রাও, একজন শিক্ষিত যুবক, এবং তিনি যেখানকার বাসিন্দা কুমারগ্রাম এলাকার, দশরথ তির্কিও সেই এলাকার বাসিন্দা। ফলে একটা এই দশরথ তির্কিকে প্রার্থী না করা হয়, কুমারগ্রাম বিধানসভা কেন্দ্র একটা মানে কঠিন লড়াইয়ের মুখে ফেলে দিতে পারে। সেটা মাথায় রেখেই মনে হচ্ছে যে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় আর ঝুঁকি নিল না, তারা পুরনো প্রার্থীকেই বহাল রাখল। একদমই। পাশাপাশি আপনার দার্জিলিংয়ে অমর সিং রায়কে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস, কিন্তু মূলত হচ্ছে যে দার্জিলিং নিয়ে যেটা শোনা যায় যে এই যে বিমল গুরুং, বিজেপি আজকেও বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছিল বিষয়টা, বিজেপি নাকি বলছে যে বিমল গুরুংকে সুপ্রিম কোর্টে ওরা আবেদন করে যাতে এখনই অ্যারেস্ট না করা হয়, বিভিন্ন যে মামলাগুলোতে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে আছে, সেই রকম একটা কিছু নির্দেশিকা সুপ্রিম কোর্ট থেকে আনার চেষ্টা করছেন। যদি তারা সমর্থ হন তাহলে কিন্তু বিজেপির পক্ষ হয়ে বিমল গুরুংকে প্রচারে নামাবে দার্জিলিংয়ে। সেক্ষেত্রে বিমল গুরুংয়ের মোকাবেলা অমর সিং রায় কতটা করতে পারবে, কিভাবে দেখছেন বিষয়টাকে? না, এটা ঘটনা এক্ষেত্রেও একটা, এই প্রার্থী করার ক্ষেত্রে এই যে মোর্চার একজন বিধায়ক অমর সিং রায়কে যে তৃণমূল প্রার্থী করলো, এর পেছনেও একটা রাজনীতি আছে। আমরা দেখেছি পাহাড়ে বরাবরই যারা প্রার্থী হন বা জেতেন তারা কেউ পাহাড়ের লোক নন। আলুওয়ালিয়াও পাহাড়ের লোক নন, তার আগে যারা ছিলেন তারাও পাহাড়ের লোক নন, যশবন্ত সিং ছিলেন, ইন্দ্রজিৎ খুল্লার ছিলেন, কেউই পাহাড়ের লোক নন। তো দীর্ঘদিনের এবং এইবার আরো বেশি করে দাবি ছিল পাহাড়ে যেন কোনো ভূমিপুত্রকে প্রার্থী করা হয়। কিন্তু এই মুহূর্তে তৃণমূলের যে সংগঠন ওখানে, সেখানে মানে ভূমিপুত্র হিসেবে দলের কাউকে প্রার্থী করার মতো নেই। ফলে যেহেতু বিনয় তামাংদের সঙ্গে এখন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুব বেশি, বন্ধুত্ব খুব বেশি, সেই সুযোগটা কাজে লাগিয়ে তিনি তৃণমূলের টিকিটে মোর্চার বিধায়ককে প্রার্থী করে দিলেন, যিনি পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী এবং যার একটা বাংলা কানেকশন রয়েছে, যার স্ত্রী বাঙালি। ফলে এইটা উনি বস্তুত একটা ফাটকা খেললেন, এই অমর সিং রায়কে মোর্চা বিধায়ককে প্রার্থী করে। এছাড়া সামগ্রিক যে আজকে প্রার্থী তালিকা 42 জন, এই রাজ্যের 42টা আসনের 42 জন, সেটা নিয়ে কি বলবেন? আরেকবার শুনি প্রশ্নটা। আজকে এই রাজ্যের 42 আসনের যে প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেসের, সামগ্রিকভাবে এই রাজ্যের প্রার্থী তালিকা নিয়ে কি বলবেন? সামগ্রিকভাবে প্রার্থী তালিকার কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন এর আগে আমরা দেখেছিলাম যে উড়িষ্যায় বিজেপি তারা 33%-এরও বেশি আসনে মহিলা প্রার্থী দেবে ঘোষণা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকা সেটাকে ছাপিয়ে গেল, 41% মহিলা প্রার্থী, এবং তাদের মধ্যে অনেকেই আগেও সাংসদ হয়েছেন, এবারও সাংসদ হয়েছেন। সমাজে এটার একটা প্রভাব আছে, মহিলাদের বেশি বেশি করে রাজনীতিতে দায়িত্বে এগিয়ে দেওয়া, সেটা এইবারও হয়েছে। তো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি কিছু মানে সেলিব্রিটিকে এবার বাদ দিয়েছেন, নতুন যেমন কয়েকজনকে এনেছেন, তেমনি পুরনো কয়েকজনকে বাদ দিয়েছেন। সন্ধ্যা রায়কে বাদ দিয়েছেন, তিনি কি বলে সুগত বসুকে বাদ দিয়েছেন। তো এরকম কয়েকজনকে বাদ দিয়েছেন, এও নতুনদের এনেছেন। যাদের বাদ দিয়েছেন তাদের মধ্যে সুগত বসু ছাড়া অনেকের সম্পর্কে পারফরমেন্স প্রশ্ন উঠেছে, কিন্তু তা সত্ত্বেও
তাতেও কিছু তারকাকে তিনি রাখলেন, যেটা মনে হচ্ছে যে এই তারকারা, সেটা সিনেমা হোক, ক্রীড়া জগৎ হোক, টেলিভিশন হোক, এই তারকারা এখন তৃণমূল জমানার কট্টর সমর্থক। তো ফলে সেই মানে টলিউড বা টেলিভিশন ইন্ডাস্ট্রি কিংবা ক্রীড়া জগৎকে বার্তা দেওয়ার জন্য তিনি একেবারে তুলনায় নতুন মুখ, মিমি, নুসরত জাহান এদেরকেও প্রার্থী করলেন। আবার কয়েক জায়গায় প্রার্থী বদল করলেন। প্রার্থী বদলের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ জায়গা, যেমন এবার সুব্রত মুখার্জি যিনি দীর্ঘদিনের মন্ত্রী, তাকে প্রার্থী করে দেওয়া। তো এটা নানান রকম ব্যাখ্যা আছে যে মানে একেবারে দীর্ঘদিনের রাজনৈতিক সুব্রত মুখোপাধ্যায়, তাকে এটাতে সম্মান জানানো হলো। আবার কেউ কেউ বলছেন এর ফলে রাজ্য রাজনীতি থেকে সুব্রত ভট্টাচার্য একেবারে সরিয়ে দেওয়া হলো, কারণ সুব্রত ভট্টাচার্যই হতে পারেন, মানে তার মুখ্যমন্ত্রী হওয়ার পর্যন্ত যোগ্যতা আছে। বিকল্প কোনো ক্ষমতার ভর কেন্দ্র যাতে আর তৈরি না হয়, সেটাই সুব্রত মুখোপাধ্যায়ের এই সাংসদ পদের মনোনয়নের মধ্যে বেরিয়ে এলো বলে মনে করা হচ্ছে। একদমই গৌতমদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরে আবার আমরা কথা বলবো আপনার সঙ্গে আজকে এখানে রাখছি। আপনারা শুনলেন গৌতম সরকার, আমাদের ওয়ার্কিং এডিটর। তিনি আমাদের কলকাতায় এই মুহূর্তে রয়েছেন, টেলিফোনে তাকে ধরা হয়েছিল। তিনি পুরো কুচবিহার থেকে গোটা উত্তরবঙ্গ এবং সামগ্রিক যে চিত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে সেটা তুলে ধরলেন। পাশাপাশি হচ্ছে যে কুচবিহারে যে ঘটনাটা ঘটল, একদিকে হচ্ছে পার্থপ্রতিম রায়ের বদলে পরেশচন্দ্র অধিকারী। এখন কিন্তু এই বিষয়টাকে, তৃণমূল কংগ্রেসের এই জায়গাটাকে কাজে লাগানোর চেষ্টা করবে বিরোধী রাজনৈতিক দলগুলো, এটা স্বাভাবিক। প্রথমেই বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিজেপি। গত উপনির্বাচনে তারা এখানে দ্বিতীয় শক্তি হিসাবে উঠে এসেছে এবং এখন এই মুহূর্তে সাংগঠনিকভাবে যে তৃণমূল কংগ্রেসের পরেই বিজেপি রয়েছে, সেটা আর বলার বাকি রাখে না। সেই বিজেপি কিন্তু বিভিন্নভাবে যারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্ষুব্ধ শিবির হয়ে থাকবে, তাদের কাছে টানার চেষ্টা করবে এবং প্রকাশ্যে না হলেও কেউ কেউ বিজেপিকে সাপোর্ট করবেন, হয়তো মনের ক্ষোভ মেটাতে গিয়ে, জ্বালা মেটাতে গিয়ে, এটাও হতে পারে। সেই বিজেপি বা ফরওয়ার্ড ব্লক বামফ্রন্ট প্রার্থী যিনি হবেন, পাশাপাশি হচ্ছে কংগ্রেসের যে প্রার্থী হবেন, মূলত তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম এবং কংগ্রেস, এদের যে প্রার্থীগুলো হবে, তাদের কিন্তু এখনও আমরা বাকিদের প্রার্থী ঘোষণা হয়নি, কিন্তু যা নাম পাচ্ছি তার মধ্যে আমাদের কাছে অনেকটাই স্পষ্ট যে ফরওয়ার্ড ব্লক থেকে গোবিন্দ রায় প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে, কংগ্রেস থেকে সুবিলাস পরবার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপির অনেকগুলো নাম সামনে এসেছে। এখন ওরা দিল্লিতে আজকেও গতকাল বৈঠক করেছেন, তারপরে কি হয়েছে জানা যায়নি এখনও। তবে আমরা দীপক রায়, হেমচন্দ্র বর্মন, মালতী রাভা, মিঠু দাস, এই ধরনের বেশ কিছু নাম কিন্তু আমরা পাচ্ছি। শেষ পর্যন্ত কে কুচবিহার থেকে প্রার্থী হয় সেটা দেখার আছে। তবে এটাও একটা খবর আছে যে বিজেপির অনেকেই অপেক্ষা করছে যে তৃণমূল থেকে কেউ যদি একজন সেই ভারী ধরনের কেউ দল বদল করে, তার ক্ষেত্রে কিন্তু বিজেপি প্রার্থী করার জন্য প্রস্তুত আছে। এটা বিজেপির অন্দরের খবর। অনেক নেতাই সেই চেষ্টাও করছেন বিভিন্নভাবে। এখন সেটা দেখার বিষয় আছে শেষ পর্যন্ত কে প্রার্থী হন, সেটা নিজেদের দলের থেকে বা বাইরে কারো অন্য কোথার থেকে প্রার্থী করা হয় বা তৃণমূল থেকে কেউ গিয়ে বিজেপিতে যুক্ত হয়ে প্রার্থী করেন, সেসব দেখার বিষয় আছে। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে যে লোকসভা নির্বাচনের অনেক শুরুর থেকেই কুচবিহার আসন কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়, মজাদার বিষয় বা রাজনৈতিক যে ডামাডোল সেটা শুরু হয়ে গিয়েছিল। যারা সাধারণ মানুষ তারা তাতিয়ে উপভোগ করছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়া নিয়ে যে টানাপোড়েন চলছিল সেই জায়গাটাকে। পাশাপাশি হচ্ছে অনেকেই খোঁজ খবর রাখছেন বিজেপির কে প্রার্থী হবে বা অন্যান্য রাজনৈতিক দলের কে প্রার্থী হবে, এরকম কিন্তু খোঁজ খবর রাখতে শুরু করছেন। আমরা লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে, আমরা মাঝে মধ্যেই আসার চেষ্টা করব এবং আপনাদের
এক বিভিন্ন বিষয়ে আমাদের যে বিষয়গুলো থাকবে সারাদিনের বিষয়গুলো সেগুলো না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই বলে আজকে এখানেই রাখছি। নমস্কার।